আজকে আমরা শুরু করছি 11 দাগ থেকে। যারা আজকে নতুন আছিস তাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু ফার্স্ট ভিডিওটা যদি দেখে নিতে পারিস, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম। এর পার্ট 1টা তোরা দেখে নিবি, তাহলে এখান থেকে সমস্যা হবে না। আর আজকেরটাও রেকর্ডেড থাকবে, তার লিঙ্ক আমি তোদেরকে পাঠিয়ে দেবো। আজকেরটাও প্রত্যেক দিনের ক্লাসই রেকর্ডেড রয়েছে। এর আগে যতগুলো ক্লাস করিয়েছি সব রেকর্ডেড আছে। শুধু আমাকে পার্সোনালি মেসেজ করে চেয়ে নিবি চ্যাপ্টারগুলো, যে কোন কোন চ্যাপ্টারগুলো তোদের কাছে নেই। সেগুলো সমস্তই কিন্তু আমার রেকর্ডেড আছে, আমি পাঠিয়ে দেবো। আর যারা নতুন ভর্তি হয়েছিস, যারা নতুন প্রথম দিন আজকে ক্লাস করছিস, তারা আগের ক্লাসগুলো চেয়ে নিবি, আমি পাঠিয়ে দেবো। দেখ, 11 দাগের অঙ্ক আমরা স্টার্ট করছি। আমার সাথে সাথে করবি, তাহলে অঙ্কগুলো একেবারেই কমপ্লিট হয়ে যাবে। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। একটা বলেছে 21 সেন্টিমিটার আর একটা বলেছে 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে, যে পরিমাণ ধাতু লাগা মানে হচ্ছে তার সমগ্র তল যে রয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করা। মাথায় রাখবি যে ধাতুর পাত লেগেছে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফল এটা বলা হয়েছে। তো আমরা কি করব, প্রথমে যে ব্যাস বলেছে আগে এটার ব্যাসার্ধ বের করে নেব। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ আমরা বের করে নেব কত, 21/2 সেন্টিমিটারে বেরোবে। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমরা যদি বের করি, তাহলে বেরোবে 17.5/2 সেন্টিমিটার। এটাকে যদি আমরা আরো ভেঙে নিই, তাহলে এটা বেরোবে হচ্ছে 175 এখানে 20 হয়ে যাবে সেন্টিমিটার। 20 কেন হলো, কারণ পয়েন্টটা ওঠানোর জন্য নিচে একটা 10 বসে, আর 10কে 2 দিয়ে গুণ করলে 10 দুগুণি 20 হয়। এবার আমরা চলে আসছি হচ্ছে প্রথম গোলকের আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, আর দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করব। তাহলে প্রথম গোলকের সমগ্র তল সমগ্র তলের ক্ষেত্রফল, প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আর ইস্টু দিয়ে আমরা লিখতে পারি দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা আমরা করব। তাহলে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², মানে হচ্ছে 21/2 তার হোল স্কোয়ার। আর ইস্টু দিয়ে আমরা বলতে পারি 4π175/20 তার হোল স্কোয়ার। এবার দেখো 4π, তোরা ভালো করে লক্ষ্য করে দেখ, 4π কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে 21 × 21 দিয়ে 2 × 2, আর ইস্টু দিয়ে এখানে পড়ে থাকছে 175 × 175 দিয়ে 20 × 20, এটা থাকছে। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি, আমরা রাফে এটা কাটাকুটি করব, এখানে আমি রাফ করছি। রাফে কাটাকুটি করলে কি হবে দেখ, 21 × 21/2 × 2 ইন্টু দিয়ে এটা উল্টে যাবে, মানে 20 × 20 ওপরে চলে যাবে, আর নিচে 175 × 175 থাকবে। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি, যেমন 21 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 × 5, 5 দুগুণি 10, এটা 5 দিয়ে যাচ্ছে না ডাইরেক্ট, 3 × 5 = 15, 16, 17, সেটা 3 দিয়েও যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে, 7 × 14, 15, 16, 17, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 3 × 7 = 21, আর এটা 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণি 14, 15, 16, 17, 5 × 7 = 35, এটাও তাই, 3 × 7 = 21, আর এটা হচ্ছে 25।
এবার 2 দিয়ে এই 20 কে যাচ্ছে 10, আর এই 2 দিয়ে 20 কে যাচ্ছে হচ্ছে 10। আবার 10 দিয়ে আর 25 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এটা হচ্ছে 5 দুগুণি 10, এটা হচ্ছে 5 5 25, এটাও হচ্ছে 5 দুগুণি 10, আর এটা হচ্ছে 5 5 25। তাহলে ওপরে থাকছে 3 3 9, 9 দুগুণি 18, 18 দুগুণি 36। তাহলে এ ওপরে থাকছে হচ্ছে 36, আর নিচে থাকছে হচ্ছে 5 5 25। তাহলে অ্যান্সার আসছে 36:25। দেখ বুঝেছিস কিনা। কারো কোনো যদি সমস্যা থাকে কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন করার চেষ্টা করবি, কারণ এটা তোদের সুবিধার জন্যই কিন্তু এরকম লাইভ ক্লাস করাচ্ছি। ঠিক আছে, তাই প্রশ্ন করবি যে জায়গায় বুঝতে পারবি না, না হলে কিন্তু ডাউটটা থেকেই যাবে। দাদা আরেকবার বোঝাও, আমি লেটে জয়েন হয়েছি। এটা প্রথম গোলকের ব্যাসার্ধ বের করেছি, এখানে ব্যাস বলে দিয়েছিল তাই ব্যাসার্ধ বের করেছি। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ বের করেছি। তারপরে হচ্ছে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ফেলেছি, আর ইস্টু দিয়ে দ্বিতীয় গোলকেরও সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ফেলেছি। দুদিক থেকেই 4 পাই কেটে গেছে। তারপরে যে সংখ্যাটা বেরিয়েছে সেটা রাফে কাটাকুটি করেছি। ওপরে পড়ে থাকে 36, তাই 36 লিখেছি, আর নিচে পড়ে থাকে 25, তাই 25 লিখেছি। এইভাবে ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে, খুব সহজ অঙ্ক, এমন কোনো কঠিন নয়, পেরে যাবি। এবার আমরা চলে আসছি হচ্ছে 12 দাগের অঙ্ক। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত? তো একটা ধাতব গোলকের উপরতল থেকে কি করলো, এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের যে বক্রতলের ক্ষেত্রফলটা হয় সেটা আগের গোলকের ঠিক অর্ধেক হয়। ঠিক আছে, মানে এরকম একটা গোলক রয়েছে, এই গোলকটার ওপরি অংশ থেকে এমনভাবে কেটে নেওয়া হলো। ঠিক আছে, আমি তো এখানে দেখাতে পারবো না, এটা জাস্ট ইমাজিন করতে হবে যে এমনভাবে কেটে নেওয়া হলো যে তার বক্রতলের ক্ষেত্রফলটা এই গোটা গোলকের অর্ধেক হয়। তাহলে বলেছে যে কেটে নেওয়া অংশের আয়তন এবং অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, ধরে নেব, ধরি গোলকের যে ব্যাসার্ধটা সেটা সমান সমান আর একক, এটা আমরা ধরে নিলাম আর একক। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি যে গোলকের আয়তন তাহলে কত হবে, তাহলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব। ঠিক আছে, 4/3 পাই r কিউব ঘন এককে। এবার আমরা কি করব, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই r² বর্গ এককে। ঠিক আছে, আমরা তিনটে জিনিসই বের করে নিলাম, ব্যাসার্ধ ধরে নিয়েছি, আয়তন তো সূত্র ফেলে দিয়েছি, আর বক্রতলের ক্ষেত্রফলও সূত্র ফেলে দিয়েছি। এবার একটা জিনিস মন দিয়ে এবার শুনবি, এমন ভাবে কেটে নেওয়া হয়েছে, তার মানে কেটে নেওয়ার পর তো নতুন গোলকটা থাকবে। তাহলে নতুন গোলকের আমরা ব্যাসার্ধটা ধরে নেব, যেটা হবে বড় হাতের আর একক, এটা আমরা ধরে নিলাম। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল হবে, তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা হবে 4 পাই বড় হাতের r² বর্গ এককে। তাহলে ভালো করে এবার লক্ষ্য করে দেখ যে এই যে আয়তনটা, সরি, এই যে বক্রতলের ক্ষেত্রফলটা বেরোলো সেটা আগের বক্রতলের অর্ধেক হবে। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে এখন যে বক্রতলের ক্ষেত্রফলটা বেরোলো
সেটা আগের যে বক্রতলটা ছিল তার অর্ধেক, মানে বাই দিয়ে 2 হবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছিস। কারণ প্রশ্ন পেপারে বলেই দিয়েছিল যে গোলকটা তৈরি হবে সেটা আগের গোলকের অর্ধেক হবে, মানে বক্রতলের অর্ধেক হবে, তাই আমরা অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। এবার ভালো করে লক্ষ্য করে দেখ, এখান থেকে 4 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে বড় হাতের আর স্কোয়ার সমান সমান ছোট হাতের আর স্কোয়ার বাই 2 পড়ে থাকছে। আমরা যদি শুধু আর এর মান বের করি তাহলে ওপরে থাকছে আর নিচে থাকছে √2, এটা পড়ে থাকছে। ঠিক আছে, এটা বড় হাতের আর এর মান আমরা বের করে রাখলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, কেটে নেওয়া গোলকের আয়তন, কেটে নেওয়া গোলকের আয়তন। আচ্ছা সুদীপ, তোর কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে, একটু টাইমে আসার চেষ্টা করিস। প্রত্যেক দিন নেটের প্রবলেম থাকে, তাহলে তো সমস্যা হয়ে যাবে রে তোর অনলাইন ক্লাস করতে। আচ্ছা, তাহলে আমি তোদের একটা কাজ করতে পারি, যদি এত নেটের প্রবলেম হয় তাহলে আমি ইউটিউবে লাইভ ক্লাসের মতো নিয়ে নিতে পারি, সেটাও তো তাহলে দেখে নিতে পারবি, সেখানে তো নেটের প্রবলেম হওয়ার কথা নয়। হ্যাঁ, মানে ইউটিউবে কি বলতো ডাইরেক্ট কথা বলতে পারবি না, কিন্তু তোর যা সমস্যা দেখতে পাচ্ছি তোর কাছে ওটাই বেস্ট হবে। তাহলে আমি পরের দিন থেকে যারা যারা মানে নেটের প্রবলেম হবে তারা ইউটিউবে ডাইরেক্ট দেখে নেবে, বুঝলি? তাহলে আমি যেটা রেকর্ড করছি তাহলে আর ওটা রেকর্ড করব না, ওটা ডাইরেক্ট তাহলে ইউটিউবেই ইয়ে করে দেবো, লাইভ স্ট্রিমিং করে দেবো। যারা গুগল মিটে থাকবে তাদের সুবিধা হবে, তারা কথা বলতে পারবে আমার সাথে ডাইরেক্ট। আর যাদের নেটের প্রবলেম হচ্ছে ডাইরেক্ট কথা তারা হয়তো বলতে পারবে না, তারা ইউটিউবে এ করবে, দেখে নেবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারিস, সেটাও করতে পারিস। আমি তাহলে পরের দিন থেকে তাই করব, মানে একদিকে লাইভ স্ট্রিমিং করে দেবো আর একদিকে এরকম গুগল মিটটা চলবে, তাহলে সুবিধা হবে যাদের যাদের নেটের প্রবলেম তাদের কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখে নে, কেটে নেওয়া গোলকের আয়তন আমরা বের করছি। কেটে নেওয়া গোলকের আয়তন সমান সমান 4/3 পাই বড় হাতের আর কিউব, এটা ঘন এককে বেরোবে। এবার এখানে আমরা কি করব, এই যে বড় হাতের আর এর যে মানটা সেটা আমরা বসিয়ে দেবো। 4/3 পাই, এখানে আমরা বের করেছিলাম r/√2, তার হোল কিউব করে দিলাম। এবার হোল কিউব যদি আমরা করি তাহলে 4/3 পাই তো থাকবে, আর তার সাথে গুণ চিহ্ন দিয়ে ওপরে হয়ে যাবে আর এর কিউব আর নিচে হয়ে যাবে 2√2। মাথায় রাখবি √2 এর যদি কিউব করা হয়, √2 এর যদি কিউব করা হয় তাহলে 3টে √2 গুণ করতে হয়। আর 3টে √2 মানে হচ্ছে দুটো √2 মানে একটা 2 আর একটা সিঙ্গেল √2, তার মানে 2√2 হয়। এই কারণের জন্য এখানে 2√2 বসিয়েছি। এবার ভালো করে লক্ষ্য করে দেখ, কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে 4কে কাটাকুটি করলে 2 হয়, তাহলে এটার ফাইনাল অ্যান্সার আসছে 2 পাই আর কিউব বাই দিয়ে 3√2, এটা আসছে। এটাকে আরো কিন্তু ভাঙা যায়, যদি তোরা করণী নিরসন করিস তাহলে এটাকে আরো ভাঙা যায়, কারণ অ্যান্সার মেলানোর সময় একটা প্রবলেম ফেস হবে। তার জন্য আমরা এটা কি করব, এটাকে করণী নিরসন করে নেব। তাহলে করণী নিরসন করলে তার একটা প্রসেস রয়েছে, যারা জানিস না তারা একটু মন দিয়ে শুনে নিবি। এই যে নিচে যে √2টা রয়েছে, এই √2 দিয়ে ওপরেও গুণ করব আর নিচেও গুণ করব, ঠিক আছে? এটাকে করণী নিরসন বলে, √2 দিয়ে ওপর নিচ গুণ করে দিচ্ছি। তাহলে গুণ যদি করে দিই তাহলে ওপরে হবে কি 2√2 পাই আর কিউব,
আর নিচে হয়ে যাবে 3 গুণ 2। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, এখানকার 2 আর এখানকার 2 কেটে যাচ্ছে। তাহলে ফাইনাল অ্যান্সার পড়ে থাকছে 2 √2 পাই আর কিউব বাই দিয়ে 3 ঘন এককে পড়ে থাকছে এটা। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা সমাধান নিয়ে আসতে হবে। যদি সমাধান নাও নিয়ে আসিস, পরবর্তীকালে যখন অনুপাতটা করবি তখন কিন্তু এই কোঅর্ডিনেশনটা আবার করতে হবে, তাই পরে করার থেকে আগে করে নেওয়াটাই বেটার। এবার আমরা চলে আসছি হচ্ছে কোঅর্ডিনেশন করার পর এবার আমরা চলে আসব অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, পুরো গোলকটার আয়তন কত ছিল? পুরো গোলকটার আয়তন ছিল 4/3 পাই ছোট হাতের আর কিউব। আর এখন যে কেটে নিলাম, কেটে নেওয়ার আয়তন হচ্ছে √2 পাই আর কিউব বাই 3। এই দুটো মাইনাস করতে হবে। তাহলে এই দুটো যদি মাইনাস করি তাহলে আমরা কি পাচ্ছি, √2 পাই আর কিউব বাই দিয়ে 3, এটা আমরা পাচ্ছি। আর এখান থেকে আমরা কি করব, ভালো করে লক্ষ্য করে দেখ, এখানে 4 রয়েছে। এবার 4 থেকে যদি আমরা √2 নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 2√2, আর মাইনাস দিয়ে একটা 1 পড়ে থাকবে। এত ঘন একক। আবারও বলছি, এটার বিয়োগ কেমন ভাবে হয়েছে ভালো করে একটু মন দিয়ে বুঝবি। √2 পাই আর কিউব বাই 3, এটা এই যে লাস্টে যেটা রয়েছে এটা পুরোটা কমন নিয়ে নিয়েছি। এখানে 4 রয়েছে, এবার √2 নিয়ে নিলে কি হবে, আরেকটা √2 দরকার, তাহলে √2 মিলে একটা 2 হবে, আর আরেকটা 2 দরকার, কারণ আমাকে তো 4 করতে হবে। এই দেখ এখানে 4 রয়েছে, তাই এখানে 2√2 হবে। এই কমন নেওয়াটা একটু বুঝে নিবি। এইটা যদি না বুঝতে পারিস তাহলে কিন্তু অঙ্কটা গন্ডগোল হয়ে যাবে, অ্যান্সার কিন্তু মিলবে না। এই জায়গাটা কমন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কিন্তু স্টার দিয়ে রাখবি খাতায়, ঠিক আছে? এই জায়গাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ অনেক স্টুডেন্ট এই জায়গাটা এসেই ভুল করে দেয়। এই কমন নেওয়াটাই হচ্ছে মেন ব্যাপার। এবার আমরা কি করব, অনুপাত বের করব। তাহলে সুতরাং দিয়ে আমরা কি লিখব, কেটে নেওয়া অংশ, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে এই অনুপাতটা আমরা কিভাবে করব, প্রথমে কেটে নেওয়া অংশের আয়তনের কি বেরিয়েছিল, √2 পাই আর কিউব বাই 3, এটা বেরিয়েছিল। আর ইস্টু দিয়ে এখন কি বেরোলো, √2 পাই আর কিউব বাই 3, আর ইন্টু দিয়ে 2√2 - 1, এটা বেরোলো। এবার এটা থেকে ভালো করে লক্ষ্য করে দেখ, এই পুরো রাশিটা কেটে যাচ্ছে, তার মানে এখানে পড়ে থাকছে 1, আর ইস্টু দিয়ে এখানে পড়ে থাকছে হচ্ছে 2√2 - 1। এটাই দেখবি অ্যান্সারে আছে। দেখ বুঝেছিস কিনা বা কোনো জায়গায় অসুবিধা আছে কিনা। এই অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারে একটা মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। আর এরকম এই টাইপের আরো কিন্তু কমন নেওয়ার ব্যাপারটা আমি আবারও বলে দিচ্ছি। কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে এখান থেকে কমনটা আসছে, এই পুরো রাশিটা কিন্তু কমন গেছে, এই যে দেখতে পাচ্ছিস এই পুরো রাশিটাকে আমরা কমন নিয়েছি। এই পুরো রাশিটা কমন নেওয়ার পরে এইটা কোথায় থেকে আসলো, এইটাই হচ্ছে সব থেকে গভীর প্রশ্ন, যে 2√2 আসলো কোথায় থেকে। এ দেখ 4 আছে না, 4 থেকে যদি তুই একটা 2 মানে √2 কমন নিয়ে নিস, 4 থেকে যদি √2 কমন নিয়ে নিস তাহলে এই √2 জন্য একটা √2 লাগবে, তাহলে √2 মিলে তো 2 হলো, এবং আরেকটা 2 সিঙ্গেল লাগবে, তাই 2√2 এই জায়গাটায় এসছে। এই কারণে জন্য 4 থেকে √2 যদি কমন নেওয়া হয়
তাহলে 2√2 পড়ে থাকে, আর এখান থেকে পুরো রাশিটাই যেহেতু কমন নিয়ে নিয়েছি তাই -1। এটাই হচ্ছে এই অঙ্কের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। তারপরে অনুপাত করলেই হয়ে যাবে। এবার আমরা চলে আসবো পরেরটায়, 13 দাগ। 13 দাগের অঙ্কটা কি বলছে দেখ, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে। গোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল কত? তোরা নিশ্চয়ই গোলক দেখেছিস, এরকম টাইপের গোলক হয়, ঠিক আছে, এরকম স্ট্যান্ডের ওপরে থাকে, এরকম গোলক হয়, ঠিক আছে। আমি ভালো আঁকতে পারলাম না, কিন্তু ধরে নে এরকমই গোলক হয়। এবার এই গোলকটার এই দুটো জায়গায় ছিদ্র হয়, এখানে একটা ছিদ্র হয় আর এখানে একটা ছিদ্র হয়, ঠিক আছে। এবার প্রশ্ন যেটা করেছে যে এই ছিদ্রগুলো 0.7 সেন্টিমিটারের ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে। তাহলে আমাদের মেন কাজ কি, আগে অঙ্কের কনসেপ্টটা বুঝবি। আমরা যদি পুরো গোলকটার আয়তন বের করি, পুরো গোলকটার যদি আয়তন বের করি, আয়তন নয়, সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করি, সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বের করি পুরো গোলকটার, এবং তারপরে এই দুটো বৃত্তের মানে এই দুটো যে বৃত্ত তার ক্ষেত্রফল যদি আমরা মাইনাস করে দিই, তার ক্ষেত্রফল যদি আমরা মাইনাস করে দিই, তাহলেই যে ফাইনাল অ্যান্সারটা বেরোবে সেটাই হচ্ছে ভূগোলকটার গোলকের অংশের বা ধাতব পাতের ক্ষেত্রফল হবে। আবারও বলছি, যারা বুঝতে পারলি না, পুরো গোলকটার প্রথমে যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করি, তারপরে দুটো বৃত্তের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাব পুরো গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল। একদম সিম্পল অঙ্ক। তো এবার প্রশ্ন হচ্ছে করব কিভাবে। প্রথমে আমাদের ভূগোলকটার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, তাহলে সেটা ধরে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল আগে বের করে নেব। তার আগে পুরো লেখাটা লিখে নিবি, ভূগোলকটির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, এটা আগে লিখে নিতে হবে। তারপরে সুতরাং দিয়ে বের করতে হবে ভূগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4 ইন্টু 22/7 ইন্টু আর এর স্কোয়ার, আর মানে এখানে হচ্ছে 14, তাই 14 দুবার লিখব। এবার যদি কাটাকুটি করি, 7 দিয়ে 14কে কাটাকুটি করলে 2 হয়। এবার এই পুরো সংখ্যাটাকে যদি গুণ করে দিস তাহলে দেখবি গুণফল বেরোবে। আমি ক্যালকুলেটারে অবশ্য করি, তোরা কিন্তু ক্যালকুলেটার ইউজ করবি না। 2464 এটা বর্গ সেমিতে বেরোবে, ঠিক আছে। এটা 4 গুণ 22 গুণ 2 গুণ 14, এই চারটে রাশি যদি গুণ করা হয় তাহলে 2464 বর্গ সেন্টিমিটারে বেরোবে। এবার 0.7 এর যেটা ছিদ্রটা রয়েছে, 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল। এবার যেহেতু এটা বৃত্তের মতন দেখতে, যেহেতু এটা বৃত্ত, তাই তার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে 0.7 দুবার লিখতে হবে। এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 22/7 তো লিখবই, তার সাথে সাথে আমরা 7 দুবার লিখবো ওপরে, আর 10 দুবার লিখবো হচ্ছে নিচে, কারণ পয়েন্ট তুলে দিলে নিচে 10 চলে আসে। এবার একটা 7-এর সাথে একটা 7 কেটে যাচ্ছে, তাহলে ওপরে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে 154, আর নিচে গুণ করলে হচ্ছে 100। তাহলে পয়েন্ট যদি আমরা নিয়ে আসি তাহলে 1.54 বর্গ সেমিতে বেরোচ্ছে। তাহলে দুটো ছিদ্রের ক্ষেত্রফল আমরা বের করলাম 1.54 বর্গ সেমি। এবার আমাদের মেন কাজ হচ্ছে এই ছিদ্র দুটোর ক্ষেত্রফল বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের এবার লাস্ট কাজ হচ্ছে বিয়োগ করা। তাহলে আমরা কিভাবে বিয়োগ করব দেখে নে। এটা আমরা সুতরাং দিয়ে লিখব
ছিদ্রবাদে 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 ভূগোলকটির ছিদ্রবাদে ভূগোলকটির গোলকের অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল কি বেরোবে? 2464 থেকে বিয়োগ করতে হবে যেটা আমাদের বেরোলো। আচ্ছা, একটা জিনিস এখানে মিস্টেক হয়ে গেছে, যেটা বলা হলো না। আমরা তো এটা একটা ছিদ্রর বের করেছি, 0.7 একটা ছিদ্রর বের করেছি। তার মানে আমাদের দুটো ছিদ্র দরকার, তাই এখানে 2 গুণ 1.54 করতে হবে। ঠিক আছে, যেহেতু দুটো ছিদ্র তাই এখানে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2464 মাইনাস 154কে 2 দিয়ে গুণ করলে 308 হয়, তার মানে 3.08। এবার এটাকে অনেকে জানিস তো বিয়োগ করতে জানে না, শিখে নে কি করে বিয়োগ করতে হয়। 2464 পাশে পয়েন্ট দিয়ে দুটো শূন্য নিতে হবে, আর এখানে 3.08 লিখতে হবে। এরকম বিয়োগ অনেকেই, কিন্তু অনেক স্টুডেন্টেই জানে না। এটা বিয়োগ করলে 2 বেরোবে, এটা 9 বেরোবে, পয়েন্ট দিয়ে 3 আর 4 মানে 0 বেরোবে, তারপরে 6, তারপরে 4, তারপরে 2, তাহলে 2460.92 2460.92 বর্গ সেমিতে বেরোবে। অ্যান্সারটা একটু চেক করে নিবি যে এটাই আছে কিনা। অ্যান্সারটা একটু চেক করে নিবি এটাই আছে কিনা। ঠিক আছে, দেখ এবার তাহলে অঙ্কটা বুঝেছিস কিনা, কোনো সমস্যা থাকলে জানাবি। এবার আমরা চলে আসতে হচ্ছে পরের অঙ্কটায়, 14 দাগের অঙ্কটা দেখ। বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে, তোদের মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম গলিয়ে শব্দটার মানেই হচ্ছে আয়তন বের করতে হবে। ঠিক আছে, গলিয়ে শব্দটার মানেই হচ্ছে যে কোনো অঙ্কে গলানো মানেই হচ্ছে তার আয়তন বের করা। তাহলে একবার 8 সেন্টিমিটার দিয়ে আমরা আয়তন বের করব, একবার 1 সেন্টিমিটার দিয়ে আমরা আয়তন বের করব। তাহলে আমাদের লেখাটা কি হবে? 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে এর সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব, মানে 8 কিউব ঘন সেমিতে। তারপরে হচ্ছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, একই লেখা। ঠিক আছে, আমি আর লিখলাম না, একই লেখা। তাহলে এর আয়তন বেরোবে কত? 4/3 পাই 1 কিউব হবে ঘন সেমিতে। এবার আমাদেরকে কি করতে হবে? সুতরাং দিয়ে করতে হবে নির্ণেয় নিরেট গুলির সংখ্যা। বোঝা গেল? কতগুলো গুলি তৈরি করা যাবে এরকম টাইপের অঙ্ক থাকলে কি করতে হয়? ভাগ করে দিতে হয়। তাহলে ওপরে বসবে বড় গোলকটা, যেটা 8 কিউব দিয়ে ছিল, আর নিচে বসবে ছোট গোলকগুলো যেগুলো 1 কিউব ছিল। তো কাটাকুটি আশা করি তোরা পারবি, একদম সহজ কাটাকুটি। আর শুধুমাত্র 8 কিউব করে দিলে অ্যান্সার চলে আসবে, যেটা 512 বেরোবে, 512টি। দেখ বুঝেছিস কিনা, একদম সহজ অঙ্ক।
তো এই গেল হচ্ছে আমাদের বইয়ের অঙ্ক। আচ্ছা, বইয়ের আরেকটা টাইপ, বইয়ের আরো কিছু অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এসএ কিউগুলো করিয়ে দিচ্ছি, সেগুলো দেখে নে। তারপরে আমরা হোমওয়ার্কে দুটো অঙ্কে আসবো। আগে এসএ কিউগুলো করিয়ে নিই। এসএ কিউ এর অঙ্কগুলো দেখে নে। প্রথমে দেখ, প্রথম অঙ্কটা বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একদম পাতি অঙ্ক, আশা করি সবার পারা উচিত। অঙ্কটা আমরা কিভাবে করব দেখ, প্রথমে আমাদেরকে পুরো ডাইরেক্ট, আমি কিন্তু এখানে কোনো লেখালেখি করছি না, প্রথমেই বলে দিচ্ছি। লেখালেখি একটু নিজেরা করে নিবি, আমি ডাইরেক্ট এখানে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে অঙ্কটা করতে হবে। এখানে আয়তন মানে নিরেট অর্ধগোলকের আয়তন, তাহলে নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3πr³ এবং তার সাথে সমান বলে দিয়েছে 3πr²। ঠিক আছে, 3πr² কেন হলো? কারণ নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr²। এখান থেকে আমাদেরকে আর এর মানটা বের করতে হবে। কি করে আর এর মানটা আমরা বের করব একটু দেখে নে। দুদিক থেকেই পাই পাই কেটে যাচ্ছে, আর আর স্কোয়ারের সাথে এই কিউবটা কেটে যাচ্ছে, তাহলে 2r ইকুয়াল টু এখানে 9 পড়ে থাকছে, আর r ইকুয়াল টু 9/2 পড়ে থাকছে, আর 9/2 মানেই হচ্ছে 4.5। এটা কিন্তু এককে আসবে। দেখ বুঝেছিস কিনা? একদম সিম্পল অঙ্ক, কোনো লেখালেখি আমি করলাম না। লেখালেখি একটু অবশ্যই তোদের করতে হবে, যেমন ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, এই কথাটা লিখতে হবে। তারপরে প্রশ্নানুসারে ডাইরেক্ট এটা করে দিলেই অ্যান্সার চলে আসবে, তাহলেই 2 2 পেয়ে যাবি। এটা গেল হচ্ছে 1 দাগের অঙ্কটা। এবার আমরা চলে আসছি হচ্ছে 2 দাগের অঙ্কটায়। 2 দাগের অঙ্কটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটার উচ্চতা এবং ব্যাস যদি দুটোই 12 সেন্টিমিটার হয়, তাহলে গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এটা আমরা কিভাবে বের করব দেখে নিন। আমাদের মেন কাজ হচ্ছে কি, সমান সমান করা। তাহলে 4πr² ইকুয়াল টু আমার সাথে কার সমান সমান করতে হবে? 2πrh, এটা করতে হবে। কিন্তু মাথায় রাখবি এই ডাইরেক্ট এই সূত্রটা এইভাবে লিখবি না, ঠিক আছে? কারণ এখানে সবকটার মান কিন্তু আলাদা আলাদা, তাই এখানে ডাইরেক্ট এটা না লিখে এখানে 4πr² লিখে এটা লিখবি হচ্ছে 2π ইন্টু 6 ইন্টু 12। এবার প্রশ্ন হতে পারে স্যার 6 কোথায় থেকে পেলেন? 6 হচ্ছে দেখ, ব্যাস যদি আমাদেরকে 12 বলে, ঠিক আছে, এটাই তো উচ্চতা, ঠিক আছে, 12টা ব্যাস, 12টা উচ্চতা, তাহলে ব্যাসার্ধ বেরোবে কত? তার অর্ধেক, মানে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এর জন্যই আমরা এখানে 6 লিখেছি। 2πrh হচ্ছে সূত্র চোঙের ক্ষেত্রে, মাথায় রাখবি চোঙের ক্ষেত্রে তার সূত্র হচ্ছে 2πrh। ঠিক আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এটা। এবার বাদ দিয়ে আমরা কি করব ভালো করে লক্ষ্য করে দেখ, এখানে আর পাই পাই কেটে যাচ্ছে, এখানে r² পড়ে থাকছে, এখানে 2 গুণ 6 গুণ 12 লিখতে পারি, আর নিচে চলে আসবে হচ্ছে 4। এই 4 দিয়ে 12কে কাটলে হচ্ছে 3। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার দিয়ে কি আসছে? 6 দুগুণি 12 আর 3 12 36। তাহলে আর এর মান যদি আমরা 36-এর বর্গমূল করি তাহলে 6 সেন্টিমিটার বেরোবে। একদম সিম্পল অঙ্ক। তাহলে লিখে দিবি গোলকটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এবার আমরা চলে আসবো হচ্ছে পরেরটায়, 3 দাগেরটা দেখ। বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা, 3 দাগেরটা দেখ। প্রথমেই সমান বলে দিয়েছে, তার মানে আমরা সমান করে দেবো।
আমরা একটাকে ধরবো হচ্ছে 3πr1 স্কোয়ার, আর একটাকে ধরবো হচ্ছে 4πr2 স্কোয়ার। কেন এরকম হলো? কারণ অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr1 স্কোয়ার। এই যে এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, আর এটা পূর্ণ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। দুটো কিন্তু মাথায় রাখবি, এবং দুটোর যেহেতু ব্যাসার্ধ আলাদা আলাদা, তাই একটাকে আমরা r1 ধরলাম আর একটাকে আমরা r2 ধরলাম। এবার এদেরই অনুপাত আমাদেরকে বের করতে হবে। অনুপাত বের করার জন্য প্রথমেই পাই পাই কেটে যাচ্ছে, তাহলে r1 স্কোয়ার বাই দিয়ে r2 স্কোয়ার আমরা লিখতে পারি, তাহলে 4/3 হবে। আর r1/r2 যদি আমরা করি তাহলে এটা 4-এর বর্গমূল হয়ে যাবে 2, আর 3-এর বর্গমূল হয়ে যাবে √3। তাহলে আমরা বলতে পারি r1:r2 সমান সমান 2:3, এই সরি √3। এটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার। দেখ বুঝেছিস কিনা। এবার আমরা চলে আসবো হচ্ছে 4 দাগেরটায়। 4 দাগেরটা কিন্তু মাথায় রাখবি মোস্ট ওয়ান্টেড অঙ্ক। আমি ইউটিউবে অনেকবার এইটা করিয়েছি, অনেকবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবি এই 4 দাগেরটা। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস, আয়তন বলে দিয়েছে ভি, তাহলে s³/v² মান কত? তো দেখ আমরা কি করব 4 দাগেরটা। প্রথমে আমাদেরকে যেটা বলে দিয়েছে সেটা আগে করে নেব। এস সমান সমান আমরা জানি 4πr², এটা এস এর মান, আর ভি এর মানও বলে দিয়েছে 4/3πr³। আমরা এগুলো মান বলে দেয়নি, মানে এগুলো সূত্র আমরা জানি। এবার আমাদেরকে যেটা বের করতে বলেছে সুতরাং দিয়ে, সেটা হচ্ছে s³/v²। s³ মানে হচ্ছে পুরোটার কিউব করে দিতে হবে, আর v² মানে হচ্ছে এখানে 4/3πr³ স্কোয়ার করে দিতে হবে। তাহলে এটা করলে কত হবে? 4-এর কিউব করলে 64, π³ আর r⁶ বেরোবে। আর এটা 4-এর স্কোয়ার করলে হচ্ছে 4×4 = 16, 3-এর স্কোয়ার করলে 9, এটা হয়ে যাবে π² আর r⁶। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখ, r⁶ কেটে যাচ্ছে, আর π² এর সাথে π³ কেটে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা লিখি 64π গুণ 9/16 হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, যেটা 16/9 ছিল সেটা 9/16 হয়ে যাবে। 16 দিয়ে 64কে কাটাকুটি করলে 4 হয়, তাহলে 4×9 = 36π বেরোচ্ছে। তাহলে 36π হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হয়তো এগুলো অন্য কিছু ঘুরিয়ে দিতে পারে, দেখালো এস দিল না, ভি দিল, ঠিক আছে, এ বা বি দিল, এরকম কিছু দিল, মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, কিন্তু টাইপটা কিন্তু এরকমই। ঠিক আছে, সূত্রটা ফেলে দিয়ে তারপরে ডাইরেক্ট মান বসিয়ে দিতে হবে, তারপর সমাধান করতে হবে, অঙ্ক শেষ। এইভাবে করতে হবে। দাদা, হ্যাঁ, s³/v² কেন হলো? ওখানে তো s স্কয়ার আছে আর v³ আছে। কোথায় আছে? না তো, আমার তো বইয়ে s³/v² আছে। s³/v² কেন হলো? আরে অঙ্কেই তো দেওয়া রয়েছে, এই তো বইয়ে তো দেওয়া রয়েছে, এই যে। আচ্ছা, বুঝলাম। এবার চলে আসছি আমরা, দেখ পরেরটায় 5 দাগেরটা। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? তা লিখতে বলেছে। এরকম টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট, এটাও প্র্যাকটিস করবি। তো আমরা এটা 5 দাগ দিয়ে এখানে করছি। দেখ 5 দাগ, যখন আর ছিল, আমি কিন্তু শর্টকাটে করছি, হ্যাঁ, যখন ব্যাসার্ধ আর ছিল তখন তার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। এবার এই আরটাকে যদি আমরা 50% বৃদ্ধি করি, তাহলে আর এর 50% বৃদ্ধি করলে আর গুণ 150/100 হয়ে যাবে।
কাটাকুটি করলে ভালো করে লক্ষ্য করে দেখবি 3r বাই এখানে কত বেরোবে, 3 পাচ্ছে 15, সরি 5 দুগুনি 10। এবার ঠিক আছে, 3r বাই এখানে কত বেরোচ্ছে, 2 বেরোবে। এবার এটার ক্ষেত্রে যদি আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করি তাহলে এটার সূত্র হয়ে যাবে 4 পাই 3r বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে 4 পাই গুণ চিহ্ন দিয়ে 9r স্কোয়ার বাই 4, 4 4 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 9 পাই r স্কোয়ার। এবার একটু জিনিস ভালো করে বুঝবি, বোঝাটাই হচ্ছে মেন। আগে ছিল হচ্ছে 4 পাই r স্কোয়ার আর এখন হলো 9 পাই r স্কোয়ার। তাহলে বৃদ্ধি কতটা পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে 9 পাই r স্কোয়ার থেকে 4 পাই r স্কোয়ার বিয়োগ করে দেবো, তাহলে 5 পাই r স্কোয়ার বেরোবে। আর এটাকেই যদি আমরা শতকরা বের করি, শতকরা, আমরা যদি এটাকে শতকরা বের করি তাহলে 5 পাই r স্কোয়ার ওপরে থাকবে, নিচে থাকবে হচ্ছে আগে যেটা ছিল অর্থাৎ 4 পাই r স্কোয়ার আর ইনটু দিয়ে 100। তাহলে এটার কাটাকুটি খুব সহজ, পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, 4 দিয়ে 100 কাটাকুটি করলে হয় 25, আর 5 25-এ 125% বেরোবে। তাহলে এটা শতকরা বৃদ্ধি কত পাবে, 125। এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। মাথায় রাখবি এখানে কিন্তু অনেক কিছু লেখালেখি করলাম না, এখানে সব কিছু লিখে করতে হবে। আমি লেখাটার বলেও দিচ্ছি যে ধরি গোলকের ব্যাসার্ধ r একক, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কোয়ার। তারপরে গোলকটা 50% বৃদ্ধি করলে গোলকের ব্যাসার্ধ হবে, এটা করে দেখাতে হবে 3r বাই 2। তারপরে কি করতে হবে, এর নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল বেরোবে এটা, তারপরে বৃদ্ধি বের করবি, তারপরে শতকরা হার বের করবি, তাহলেই হয়ে যাবে। আমার একটা কল আসছে, একটুখানি ওয়েট করে যা। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা নেই তো? এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা নেই তো? না না স্যার। আচ্ছা, এবার আমরা চলে আসছি হচ্ছে এই চ্যাপ্টার থেকে। আগের দিন আমি দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই দুটো হোমওয়ার্ক কিন্তু বইয়ের বাইরে। তো বইয়ের বাইরে টেস্ট পেপারের অঙ্ক, আগের বছরের টেস্ট পেপারে ছিল। তো সেই দুটো অঙ্ক কিভাবে সমাধান করতে হবে সেটা আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখ, এই যে হচ্ছে একটা অঙ্ক, অঙ্কটা বলছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। প্রত্যেকটির 1.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয়েকটি নিরেট গোলক ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করা হলো। তাহলে পাত্রের জলতল 2 সেন্টিমিটার তুলতে কতগুলি গোলক প্রয়োজন। তো এটা একদম কমন ব্যাপার যে ধর একটা গ্লাসের মধ্যে যদি জল থাকে, এতটা জল রয়েছে, তাহলে কতগুলো গুলি এর মধ্যে ফেলা হলে জলের তলটা 2 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে অঙ্কটার কনসেপ্ট। এবার প্রশ্ন হচ্ছে অঙ্কটা করব কিভাবে। দেখ, প্রথম দাগের অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। যেহেতু 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে আর 2 সেন্টিমিটার বলেছে উঁচু, মানে 2 সেন্টিমিটার উচ্চতা, তাহলে চোঙের জলের আয়তন এটা আমাদেরকে আগে বের করতে হবে। যে 2 সেন্টিমিটার উচ্চ অংশের চোঙের বা চোঙে জলের আয়তনটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। তাহলে এর আয়তনের সূত্র আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ। এটার যদি মান বসাই তাহলে পাই থাকবে, একটা 6 স্কোয়ার থাকবে, আর এইচ এর মান জানি হচ্ছে 2। এটা ঘন সেমিতে বেরোবে। ঠিক আছে, এটাকে আমরা হাত দিলাম না, এটা এরকমই থাকবে। আবার 1.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট
1.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আমরা আয়তনটা বের করে নেব। তাহলে এটার সূত্র কি? 4/3 পাই 1.5 এর কিউব হয়ে যাবে। ঠিক আছে, এটার এককটা লিখে নিবি, এখানে এককটা লিখে নিবি, ঘন একক হবে মানে ঘন সেমি। এবার এটাকে যদি আমরা সমাধান করি, পায়ের মানটা কিন্তু বসাবো না, শুধুমাত্র 1.5টা মানে হচ্ছে আমরা 15 লিখবো আর নিচে 10 লিখবো এবং তার কিউব। তাহলে এটা হয়ে যাবে 4/3 পাই, এটাকে কাটাকুটি করলে 3 পাচ্ছে 15 আর 5 দুগুণি 10, মানে এটার কিউব থাকবে। ঠিক আছে, এককটা কিন্তু তোরা লিখে নিবি, এগুলো সব এককে যাবে। এবার কি করব, নির্ণেয় গোলকের সংখ্যা। সুতরাং নির্ণেয় গোলকের সংখ্যা, তাহলে এটাকে আমরা কি করে করব, বড় করে বাই দেব, ওপরে লিখবো হচ্ছে যেটা বেরোলো পাই ইন্টু 6 এর স্কোয়ার ইন্টু 2, আর এখন বেরোলো 4/3 ইন্টু পাই ইন্টু 3/2 তার হোল স্কোয়ার। এবার এটাকে আমাদেরকে কি করতে হবে, কাটাকুটি করতে হবে, পাই পাই কেটে যাচ্ছে। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 6 গুণ 6 গুণ 2, এই 3টা ওপরে চলে যাচ্ছে একটা 3, আর এখানে 2 এর স্কোয়ার মানে 4 একটা ওপরে চলে যাচ্ছে, নিচে পড়ে থাকছে একটা 4 আর 3 এর স্কোয়ার মানে 9। এবার আমরা কি করব, কাটাকুটি করব, ভালো করে লক্ষ্য করে দেখ, 4 4 কেটে যাচ্ছে, 3 দিয়ে 6কে কাটাকুটি করলে 3 3কে 9, 3 দিয়ে 6কে কাটলে 3 দুগুণি 6, অর্থাৎ 6 দুগুণি 12 আর 12 দুগুণি, দাঁড়া কিছু ভুল হলো, 3 থেকে 9, 3 দুগুণি 6, 4 4 কেটে গেল, এখানে হচ্ছে 9, 3 3কে 9, 3 6 দুগুণি 12, 12 দুগুণি 24, 24টা বেরোচ্ছে, 24টা বেরোচ্ছে। দেখ তোদের অ্যান্সার কেউ কি করেছিস, তোদের অ্যান্সারের সাথে মিলেছে কিনা। কিন্তু দাঁড়া 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 দাঁড়া, একটা ভুল হয়ে গেছে, একটা মিস্টেক হয়ে গেছে, তাই ভাবছি অ্যান্সার কেন মিলছে না। অ্যান্সার 24 নেই, অ্যান্সার হ্যাঁ 16 হবে। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, কারণ এখানে আমি স্কোয়ার দিয়ে দিয়েছি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, একটুখানি দাঁড়িয়ে যা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। অ্যান্সার টেস্ট পেপারে 16 আছে, তো এটা হচ্ছে 6 এর স্কোয়ার, এটা হচ্ছে 36 ইন্টু দিয়ে এটা 2, এটা 3 ওপরে উঠে গেলে 3, আর এটা কিন্তু কিউব হবে, এখানে আমি কিউব না দিয়ে করে 2 এর কিউব, এটা 8 হবে, আর নিচে হবে 4 গুণ 3 এর কিউব মানে 27। এবার মিলে যাওয়ার কথা, 4 দিয়ে 8কে কাটলে 4 দুগুণি 8, তারপরে 3 দিয়ে 27কে কাটলে 3 9 27, 9 দিয়ে 36কে কাটলে 4 9 4 9 36, তাহলে 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16টি বেরোবে। এবার ঠিক আছে, 16টি অ্যান্সার হবে। এবার 2 দাগেরটা চলে আসছি, দেখ যারা 2 দাগেরটা পারিসনি তারা দেখে নে। 2 দাগেরটা বলছে 2 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। এই যে দুটো ব্যাস দিয়েছে, আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটার ব্যাসার্ধ আগে বের করে নিতে হবে। তো ব্যাসার্ধ বের করা তো একদমই সোজা, তো একটার বেরোবে হচ্ছে 1 এবং একটার বেরোবে হচ্ছে 6, কিন্তু এখানে আমাদের অঙ্কে যেটা চেয়েছে ভালো করে লক্ষ্য করে দেখ, সেটা হচ্ছে বহির ব্যাসার্ধ, মানে একটা অন্তর ব্যাসার্ধ আর একটা বহির ব্যাসার্ধ। এখানে আমাদেরকে কি করতে হবে, বহির ব্যাসার্ধটাকে যদি আমরা ধরে নিই, আমরা এখানে ধরে নিচ্ছি এটা 2 দাগ, আমরা কি করব মনে করে নেব, আগে মনে করি নতুন ফাঁপা গোলকটির বহির ব্যাস
আমরা ধরে নিলাম হচ্ছে ডি সেন্টিমিটার। তাহলে এর ব্যাসার্ধ কত বেরোবে? এর ব্যাসার্ধ বেরোবে d/2 সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে যদি ঘনফল আমরা বের করি বা আয়তন যদি আমরা বের করি, তাহলে সূত্র হচ্ছে 4/3 পাই, আমরা জানি d/2 তার একটা কিউব হবে, আর 16/2 তার একটা কিউব হবে। মানে অন্তর ব্যাস যে রয়েছে সেটারও মানে আমরা এটা কি করব, অর্ধেক করে দেবো। অন্তর ব্যাসের অর্ধেক করে একটা কিউব হবে, একটা বহির ব্যাসের কিউব হবে, একটা বহির ব্যাসার্ধের কিউব হবে, আর একটা অন্তর ব্যাসার্ধের কিউব হবে। এটা হচ্ছে সূত্র। 4/3 লিখবো, তারপরে পাই লিখবো, এখানে d/2 রয়েছে তাই এখানে d/2 থাকবে, কারণ এটাকে হাত দেবো না, আর এটা হয়ে যাবে 8 কিউব হয়ে যাবে। এত দূর থাকবে হচ্ছে ঘন সেমিতে। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করে দেখ, যে দুটো আমরা গোলক গলাচ্ছি, এখানে গলানো বলেছে, হ্যাঁ গলিয়ে, তাহলে যে গলাচ্ছি সেই গলানো গোলকের আয়তন আমরা বের করে নিচ্ছি। তাহলে লিখব দুটি নিরেট গোলকের আয়তনের সমষ্টি, এটা আমরা বের করে নিচ্ছি। তাহলে প্রথম গোলকটার বেরোবে 4/3 পাই 2/2 কিউব, আর একটা বেরোবে 4/3 পাই 12/2 কিউব। এবার প্রশ্ন হচ্ছে স্যার 2/2 কেন করলেন? কারণ ব্যাস বলেছিল অঙ্কের মধ্যে, ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে অঙ্কটায় আবার এসছি, ভালো করে লক্ষ্য করে দেখ, ব্যাস বিশিষ্ট বলেছে। তাই 2 এর ব্যাস যদি হয় তাহলে ব্যাসার্ধ 1 হবে, মানে 2কে 2 দিয়ে ভাগ করতে হবে, আর 12 যদি ব্যাস হয় তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 6 হবে। তো সেটাই আমরা এই লাইনে করেছি। তাহলে এবার আমরা কি করব, 4/3 পাই, এটা তো কেটে গেলে 1 হয়, 1-এর এখানে কোনো ভ্যালু নেই, আর এটা হয়ে যাবে 4/3 পাই, এটা হয়ে যাবে কত, 6 দুগুণি 12, মানে গুণ চিহ্ন দিয়ে 6-এর কিউব হয়ে যাবে। আশা করি এতদূর তোরা বুঝতে পেরেছিস। এবার আমরা কি করব, কমন নিতে পারবো, 4/3 পাই কমন যাচ্ছে, পড়ে থাকছে 1 প্লাস 6-এর কিউব করলে 216 হয়। তাহলে এটার ফাইনাল অ্যান্সার আসছে 4/3 পাই ইন্টু 217 ঘন সেমি, এটা আসছে। ঠিক আছে, এবার একটা জিনিস মনে করে দেখ, আমরা যে ফাঁপা গোলকটা তৈরি করলাম আর এই যে গোলকটা, এই যে সমষ্টি যে হলো, এই দুটোর আয়তন কিন্তু সমান। ঠিক আছে, মাথায় রাখবি ফাঁপা গোলকের যে আয়তন আর এখন যে গোলকের সমষ্টিটা আয়তনটা বের করলাম, এরা দুটো সমান। তাই প্রশ্নানুসারে আমরা কি করব, দেখ প্রশ্নানুসারে ATQ অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটা আমরা কি করব, আগে যেটা বেরিয়েছিল 4/3 পাই সেকেন্ড ব্র্যাকেটে d/2 তার কিউব, আর মাইনাস দিয়ে বেরিয়েছিল 8-এর কিউব ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি 4/3 পাই ইন্টু 217। এখান থেকে জাস্ট ডি এর মানটা বের করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে 4/3 আমরা কেটে দিচ্ছি, পাইও কেটে দিচ্ছি, পড়ে থাকছে ডি এর কিউব, আর নিচে হয়ে যাচ্ছে 8/8-এর কিউব যদি আমরা করি, 8-এর কিউব করলে কত হয়, 8 × 8 = 64, 64কে 8 দিয়ে গুণ করলে আই থিঙ্ক 512, হ্যাঁ। তারপরে হচ্ছে 217, বা দিয়ে আমরা যদি এটার লসাগু করি, লসাগু করলে কিন্তু কত আসছে, আচ্ছা লসাগু করার এখানে দরকার নেই, ডি কিউব 8 ইকুয়াল টু 217 থেকে আমরা যোগ করে দেবো 512কে। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে যোগফল কত আসছে, 7 2 9, 1 1 2, 5 2 7, 729। এবার আমরা 8 দিয়ে গুণ করে দেবো, 729কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 8 9 72, 8 9 72, 8 2 16, 17 19 20 21 22 23, 23-এ 3, 7 8 56, 57 58,
তাহলে 5832 বেরোচ্ছে। এটার ঘনমূল করতে হবে, এটার ঘনমূল করলেই তাহলে চলে আসবে। তাহলে ঘনমূল করে দেখবি তোরা 5832, এটা 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুনি 4, 9 দুগুনি 18, 16 দুগুনি 32, 2 1 2, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 8 দুগুনি 16, এটা হচ্ছে 7 দুগুনি 14, 2 দুগুনি 4, 9 দুগুনি 18, আর এটা আই থিঙ্ক মনে হচ্ছে 729 যেন কার ঘনমূল, নয়ের 981 আর 9981, হ্যাঁ। তাহলে 9 দুগুনি 18, অ্যান্সার 18 বেরোবে, 18 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা কিন্তু টুকে নিবি, বা এটার পিডিএফ আমি কিছুক্ষণ পরেই এই দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম জয়েন যারা যারা করে আছিস তারা টেলিগ্রামে পেয়ে যাবি, এটা পুরো পিডিএফ, গোলকের পিডিএফটাই দিয়ে দেবো। আর এই দুটো হোমওয়ার্ক কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা টেস্ট পেপারে ছিল, কোনো না কোনো স্কুলে আই থিঙ্ক দিয়েছিল। আমার মনে নেই আমি টেস্ট পেপারের অঙ্কগুলো কি করি বলতো, তোদেরকেও এটা বলেছি, টেস্ট পেপারের অঙ্ক সবসময় যেগুলো বইয়ের বাইরের অঙ্ক সেগুলো সবসময় একটা খাতায় টুকে রাখতে হয়, বুঝলি। আমি এরকমভাবে একটা ডায়েরি করেছি, সেই ডায়েরিতে সমস্ত বইয়ের অঙ্কর বাইরে যে অঙ্কগুলো, মানে গত আমি ধর 7-8 বছর ধরে তো এরকম করে অঙ্কগুলোকে জমাচ্ছি, তার অঙ্ক জমাচ্ছি প্লাস সমাধানগুলো করে রাখছি, যাতে স্টুডেন্টদের যে কোনো সময় কোনো ডাউট হলে এটা ক্লিয়ার করতে পারি। তো এই হলো আজকের ক্লাস, আজকে আর কিছু নেই, আমাদের পরের দিন জ্যামিতি স্টার্ট করব ভাবছি। তো জ্যামিতি দেখা যাক কোনটা দিয়ে স্টার্ট করলে ভালো হয়। এবার বল তোদের কোনো সমস্যা আছে কিনা।